আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বিগত বছরের প্রশ্ন সমাধান সিরিজের নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আজকের আয়োজনে থাকছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে 2025-26 সেশনে আসা উচ্চতর গণিত অংশ এর প্রশ্ন এবং তার সমাধান। তো সেই সমাধান নিয়ে আমি তোমাদের সাথে আছে তোমাদের সাকিব ভাইয়া, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো চলো আমরা প্রশ্ন সমাধান শুরু করি। দেখো, প্রথম যে পার্ট থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে সরল রেখা। সরল রেখা থেকে প্রশ্ন করছে কি পোলার সমীকরণে কনভার্ট করো। দেখো, বিগত বছরের প্রশ্ন সমাধান সিরিজ যখন চালু করলাম, তো প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা আমরা করি সবসময়। এবং তোমাদেরকে বারবার কিন্তু একটা বিষয় বলি যে অ্যাডমিশন টেস্টে আসলে হয়তো কোয়েশ্চেন রিপিট হয় না, কিন্তু কোয়েশ্চেনের প্লেস রিপিট হয়। অর্থাৎ এক জায়গা থেকে কোয়েশ্চেন করছে, ওই জায়গা থেকে কোয়েশ্চেন করার সম্ভাবনা আরও বেশি থাকে নেক্সট বারেও। সো যেই জায়গাগুলোতে প্রশ্ন আসছে সেই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়া। বিগত বছরের প্রশ্ন সমাধান করা বা কোয়েশ্চেন অ্যানালাইসিস করার মানেই হলো এটা, যে যেই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে সেই জায়গাটা তোমরা একটু গুরুত্ব সহকারে করবা। ঠিক আছে? এই একটা সমীকরণকে আমাদের কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে বলছে। দেখো কি আছে, প্রশ্নে দেওয়া আছে কি y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। আচ্ছা, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা সম্ভবত ভালো আসবে। তারপরে তোমরা কমেন্টে লিখতে পারো যে তোমাদের কোন কালারটা ভালো লাগে। y সমান কত হয় r sin থিটা, আর m তো আছে, x সমান কত r cos থিটা প্লাস c। তুমি যদি এক কাজ করো, উভয় পাশে cos থিটা দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে কত হয় r tan থিটা। এটার এই পাশে নিয়ে আসো, m r ইজ ইকুয়ালস টু c ডিভাইড বাই cos থিটা। এটাই তো হয়। তার মানে কি আমরা cos থিটা দ্বারা ভাগ দিয়ে দিছি। আচ্ছা, যদি তাই হয়, এখানে যদি তুমি কমন নাও, কি কমন নেওয়া যায় m, তাহলে হয় কত tan থিটা মাইনাস, সরি m তো না, r কমন নিবা, tan থিটা মাইনাস r সমান c ইন্টু sec থিটা। তাহলে এটাই বিষয়, অর্থাৎ r tan থিটা মাইনাস m c ইন্টু sec থিটা। তো তোমার অপশন হচ্ছে এইখানে sec থিটা হবে। ঠিক আছে, এখানে sec থিটা হবে। যদি এখানে sec থিটা হয় তবেই সম্ভব এই অপশনটাকে আমাদের সঠিক উত্তর হিসেবে বিবেচনা করার জন্য। বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো নেক্সট আমাদের কি প্রশ্ন, নেক্সট হচ্ছে বৃত্ত থেকে একটি প্রশ্ন করার চেষ্টা করছে। বৃত্ত থেকে প্রশ্ন করছে কি যে এই সরলরেখা যদি এই বৃত্তের স্পর্শক হয়, তাহলে কে এর মান কত। দেখো, একটা সরলরেখা একটা বৃত্তের স্পর্শক তখনই হবে যখন ওই স্পর্শ বিন্দু থেকে ওই বৃত্তের যে ব্যাসার্ধ এবং ওই স্পর্শ বিন্দু থেকে ওই কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব সেইটা সমান হবে। অর্থাৎ ডি সমান যদি আর হয়, তখনই কোন একটা সরলরেখা ওই বৃত্তটার স্পর্শক বলে বিবেচিত হবে। আচ্ছা দেখো, আমরা একটা পেজ অ্যাড করে নিচ্ছি। এইখানে আসলে তোমার সরলরেখাটা দেয়া আছে কত, সরলরেখাটা দেয়া আছে হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু কে। এটা হচ্ছে সরলরেখা দেয়া আছে। আর বৃত্ত দেয়া আছে কত, বৃত্ত দেওয়া আছে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x, তাই তো? আচ্ছা, বৃত্ত দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10x। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই বৃত্ত থেকে কি বের করতে হবে, ব্যাসার্ধ। দেখো, এই বৃত্ত থেকে যদি আমরা ব্যাসার্ধ বের করতে যাই, তাহলে আমাদের ব্যাসার্ধ হবে হচ্ছে 5। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। এটা তোমরা জানতেই হবে, এটা বের করে তোমাদেরকে জানতে হবে, যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা, সো তোমাদের এতটুকু নলেজ অবশ্যই রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 5। আর এই যে বৃত্ত, তাহলে ব্যাসার্ধ যদি 5 হয়, এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে সেম ভাবে 50। এর কেন্দ্র হচ্ছে 50। কিভাবে বের করে আসলে কি তোমরা জানো? তো কেন্দ্র 50 এবং হচ্ছে ব্যাসার্ধ 5। ওকে, তাহলে এই যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে এই রেখার মধ্যবর্তী যে দূরত্ব হবে, অর্থাৎ এই রেখা থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব, এই রেখা থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব, এই রেখা থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব খেয়াল করো। যদি তোমরা এরকম একটা বৃত্ত চিন্তা করতে যাও, তাহলে ওই বৃত্তটার স্পর্শক এইটা, তাই তো? তাহলে ওই বৃত্তটার স্পর্শক এটা তখনই বিবেচিত হবে যখন কিনা এই যে স্পর্শ বিন্দু সেইখান থেকে আলটিমেটলি এই যে কেন্দ্র আছে, কেন্দ্র কত 50, এই দূরত্ব ডি সমান আর। যখন এই ঘটনা ঘটবে তখনই তো ওই বৃত্তটার স্পর্শক বলে বিবেচিত হবে। আমরা কিন্তু তাই জানি। ওকে, ঠিক আছে। যদি তাই জানি, তাহলে এইটা থেকে এই রেখার লম্ব দূরত্ব কেমনে বের করে, ডি সমান, মনে আছে তোমাদের ডি সমান কেমনে বের করে, ডি সমান কেমনে বের করে এটা কি তোমাদের ধারণা আছে? 50 বিন্দু থেকে এটা সরাসরি বসাই দাও, 3 × 5 প্লাস y0, কোনো সমস্যা নেই। এটাকে এই পাশে নিয়ে আসো। ওকে, যদি কে এই পাশে আসে মডুলাস অফ
নিচে √3 স্কোয়ার মানে কি 9 প্লাস 16, তাই তো 9 প্লাস 16। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো হিসাবপত্রগুলো কত হয়, 3 5 15 মাইনাস কে ডিভাইড বাই 5, এটা হচ্ছে তোমার দূরত্ব পাইলা। এই দূরত্ব সমান কি হবে, ব্যাসার্ধ শর্ত মতে 5, তাই তো। আচ্ছা তাহলে মডুলাস অফ 15 মাইনাস কে সমান 25। তো মডুলাস থাকা মানে কি, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস মাইনাস 25, তাই তো। আচ্ছা যদি প্লাস মাইনাস 25 হয়, এখন দেখো ফাইনাল মানটা আমাদের আসলে কত হয় একটু চিন্তা করো। যদি আমরা প্লাস মান নেই, প্লাস তার মানে প্লাস 25 নেই, তখন কি হবে হচ্ছে 10। আর যদি মাইনাস 25 নেই, কি হবে হচ্ছে মাইনাস 40। বুঝতে পারছো তো। যদি এখানে প্লাস মানটাকে নাও তাহলে তোমার 10 পাবা, আর যদি মাইনাস মানটাকে নাও তাহলে মাইনাস 40 পাবা। ওকে, আচ্ছা যদি প্লাসকে নাও মাইনাস 10 পাবো, সরি একটু উল্টা হয়ে গেছে, সরি। যদি তুমি প্লাসটাকে নাও তাহলে মাইনাস 10 পাবা, আর যদি মাইনাসকে নাও তাহলে প্লাস 40 পাবা, অর্থাৎ 40 মাইনাস 10, 40 মাইনাস 10, 40 মাইনাস 10, এই হচ্ছে তোমাদের মান হবে। বুঝতে পারছো, যেহেতু এই কেটা ওই পাশে যাবে তার মানে সাইড চেঞ্জ হবে। ওকে, তাহলে 40 মাইনাস 10 কোথায় আছে, এই যে 40 মাইনাস 10, 40 মাইনাস 10, 40 মাইনাস 10। বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন একটা বৃত্ত থেকে প্রশ্ন করছে, খেয়াল করো। তোমাদের সামনে যেই প্রশ্নটাকে দেখতে পাচ্ছ, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ এক্স প্লাস এ ওয়াই, এ এক্স প্লাস এ ওয়াই, এটা কিন্তু প্রশ্নে ছিল না। প্রশ্নে ছিল হচ্ছে এ ইন্টু এক্স প্লাস এক্স। প্রশ্নে ছিল এটা এক্স প্লাস এক্স। আমি দেখো একটা সলভ করে দিই, সেটা হচ্ছে যদি প্রশ্ন এটাই থাকে তাহলে 2x হবে। হিসাব মতো এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে এ, এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে এ। বুঝতে পারছো কিভাবে হলো, দেখো আমি কিভাবে হলো দেখাই। এই এর আগেই যে কোশ্চেনটা সলভ করে আসছো, এই যে কোশ্চেন সলভ করে আসছো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10x, এখান থেকে ব্যাসার্ধ বা কেন্দ্র কিভাবে বের করে, সেম সেম প্রশ্ন, প্রশ্ন কিন্তু সেম, খেয়াল করছো সেম প্রশ্ন। সো এখানে এটা হবে কিভাবে হয়, তারপর আমি একটু দেখাই দিই, যেহেতু আগেটা দেখাই নেই, মনে হতে পারে ভাই দেখাই দিলে সুবিধা হইতো। এটার এই পাশে নিয়ে আসো, মানে যেহেতু এটা সমান হবে তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার সমান 0, আসে তো এটাই, তাই না। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে কি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এই যে এইটাই তো ব্যাসার্ধ, তার আর সমান হবে এ। বুঝতে পারছো, আর সমান হবে এ, ব্যাসার্ধ এ। এখন প্রশ্নে আছে কি খেয়াল করো, এই জিনিসটা একটু বোঝো। আমাদের প্রশ্নে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স প্লাস ওয়াই। যদি রাশি এটা থাকে বাই এনি চান্স, খেয়াল করো রাশি যদি এইটা থাকে তখন আসলে ব্যাসার্ধটা কি হবে একটু খেয়াল করো তো, জিনিসটা এরকম হয় কিনা। ইজ ইকুয়ালস টু 0, তাই তো। তুমি সূত্রে যদি ফালাইতে চাও কি হবে, a/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস a/2 হোল স্কোয়ার, তুমি এটা করতে পারো। এটা বুঝতে পারছো কিনা, এই লাইনটা বুঝতে পারছো কিনা। দেখো a/2 হোল স্কোয়ার অতিরিক্ত আসবে, a/2 হোল স্কোয়ার মানে কি a²/4, তো a²/4 ওই পাশে দিয়ে দিছি। এখানকার জন্য a²/4 আসবে, ওই পাশে দিয়ে দিছি এক্সট্রা। ঠিক আছে, তো যদি তাই হয় তাহলে এই বৃত্তটার কেন্দ্র হবে কত, a/2, a/2, এটা হচ্ছে কেন্দ্র, এবং ব্যাসার্ধ কত হবে খেয়াল করো। ব্যাসার্ধ হচ্ছে 2 ইন্টু a²/4 না, তার মানে কি a²/2, বা এটাকে আমি যদি একটা কাজ করি a/√2 তারই হোল স্কোয়ার, তাহলে a/√2 তারই হোল স্কোয়ার, তার মানে এখানকার ব্যাসার্ধ আর সমান কত হবে a/√2, a/√2। সো প্রশ্ন যদি এটা থাকে, খেয়াল করো তোমার স্লাইডে আমি ভুল করে একটা প্রশ্ন উঠাই দিছি, মানে এক্স এর পরিবর্তে ওয়াই দিয়ে দিছি, বাট এক্স এর পরিবর্তে ওয়াই থাকলে সেটা কিন্তু একটা ভ্যালিড কোয়েশ্চেন হতে পারে। দেখো সেটা কিন্তু একটা ভ্যালিড কোয়েশ্চেন হতে পারে, নতুন কিন্তু একটা এক্সপিরিয়েন্স। তোমার প্রশ্নে আছে কিন্তু এইটা, বাট আমি তুলেছি এইটা। সো এখান থেকে তুমি দুইটা প্রশ্ন উত্তর জানলা, তাহলে এইখানে যদি a/√2 থাকতো তখন সঠিক উত্তর এটা হতো। বুঝতে পারছো তো। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল। ওকে, নেক্সট নেক্সট কি আছে দেখো, বৃত্ত থেকে কোয়েশ্চেন করছে, আবারও সেই বৃত্তের পোলার কার্তেশীয় কনভার্সন করে বৃত্তের কেন্দ্রের সমীকরণ বের করতে বলছে।
তাই তো? তাহলে এক কাজ করো, আর সমান 2a cos θ আছে, বসাই দাও, উভয় পাশে আর নিয়ে নাও। তাহলে আর স্কয়ার সমান কত হবে? 2ar cos θ। ঠিক আছে, আর স্কয়ার মানে কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 2a। এই যে আর cos θ সমান কত বলা যায় না? আচ্ছা দেখো তো, বেশ ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করো। এই যে জিনিসটা আছে, এই বৃত্তের কেন্দ্র বলুক আর ব্যাসার্ধ বলুক, আমরা কিন্তু এর আগে যে প্রশ্নটা জাস্ট সলভ করলাম, জাস্ট এর আগে প্রশ্নটা সলভ করছে, এই যে এটা না, এর কেন্দ্র ব্যাসার্ধ কত পাইছি? a0 না? কেন্দ্র এ এবং ব্যাসার্ধ, মানে কেন্দ্র a0 ব্যাসার্ধ a। দেখো তো সেম প্রশ্নটাই করছে না? সেম প্রশ্নটাই করছে। সো অ্যাডমিশন টেস্টে কত মানে সিলি সিলি কোয়েশ্চেন করে, কিছু কিছু কোয়েশ্চেন খুবই সিলি থাকে যদি তুমি বুঝতে পারো। ঠিক আছে, আমার জটিল কিছু ছিল না। ওকে, নেক্সট নেক্সট কোয়েশ্চেন করছে বৃত্ত এবং পরাবৃত্ত থেকে। এই প্রশ্নটা একটু বুঝতে হবে ভাই, প্রশ্নটা একটু বুঝতে হবে। বলছে কি যে একটা বৃত্ত এবং একটা পরাবৃত্ত হচ্ছে পরস্পরের স্পর্শক। একটা বৃত্ত এবং পরাবৃত্ত হচ্ছে পরস্পরের স্পর্শক। ওকে, খেয়াল করো, যদি আমরা বৃত্ত চিন্তা করতে যাই, ঠিক আছে, এটা একটা বৃত্ত, সরি এটা দেওয়া যাবে না। আচ্ছা চিন্তা করো, ছোট্ট করে আঁকাই, এটা মনে করো একটা বৃত্ত, আর সেই বৃত্তটার একটা পরাবৃত্ত, মনে করে এরকম একটা কিছু পরাবৃত্ত আছে। ঠিক আছে, পরাবৃত্ত এরকম আছে। কি রে, পরাবৃত্ত ডিসাইড করতে পারে না? ঠিক আছে, আমরা ম্যানুয়াল আঁকাই, মনে করে একটা পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তটা। তাহলে এই পরাবৃত্ত এবং এই বৃত্ত হচ্ছে পরস্পরের স্পর্শক। এই তো বিষয় যে পরাবৃত্ত এবং বৃত্ত স্পর্শক। এই বৃত্তটার সমীকরণ কত দেওয়া আছে একটু খেয়াল করো তো। বৃত্তের সমীকরণ দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2bx প্লাস 2bx ইজ ইকুয়ালস টু 0। এই যেন একই টাইপের প্রশ্ন, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2bx ইজ ইকুয়ালস টু 0, এই টাইপের সমীকরণ আমরা কিন্তু বের করে আসছি। তো এর কেন্দ্র এবং এর ব্যাসার্ধটা কিন্তু বের করা আমাদের জন্য বড় বিষয় না, তাই না? ওকে, দেখো, এটা হচ্ছে বৃত্ত এবং পরাবৃত্তটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax। এই তো বেসিক বিষয়। দেখো প্রশ্নটা খেয়াল করো, যে একটা বৃত্ত একটা পরাবৃত্তের স্পর্শক, দুইটা সমীকরণ দেওয়া আছে। ওকে, এখন বের করতে বলছে কি যে কোন শর্তের জন্য আলটিমেটলি এই জিনিসটা স্পর্শক হবে, বা স্পর্শক হলে তাদের মধ্যে সম্পর্ক কি থাকবে এ আর বি এর মাঝখানে। এটা একটু বোঝার বিষয়। দেখো আমরা এখান থেকে একটু বুঝে নিই জিনিসটা। ঠিক আছে, জিনিসটা হচ্ছে একটু বুঝে নিই আমরা যে আসলে কি বুঝতে হবে আমাদেরকে। ওকে, খেয়াল করো, বৃত্ত আর পরাবৃত্ত যদি স্পর্শক হয় তাহলে এই বৃত্তে ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা বসায় দিতে পারি এটা, তাই না? তাহলে বসায় দাও, কত? 4ax প্লাস 2bx ইজ ইকুয়ালস টু 0। তুমি যদি x কমন নাও তাহলে কি হবে? x প্লাস 4a প্লাস 2b ইজ ইকুয়ালস টু 0। খেয়াল করো, x সমান কত হবে? এটা জিনিসটা বোঝো, আমি যেটা এখন রাইট না বোঝাচ্ছি, বুঝতে হবে। x সমান 0, চিন্তা করো, যদি x সমান 0 হয়, যদি x সমান 0 হয় তাহলে y এর মান কত আসবে? y এর মান 0 হবে। তার মানে এই যে স্পর্শ বিন্দুটা আছে, সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0 0, মূল বিন্দু। তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? মূল বিন্দু। এখন একটা জিনিস একটু গভীরভাবে বোঝার চেষ্টা করো, যদি স্পর্শক হয়, আমরা কি জানি? আমরা কি জানি যে স্পর্শক হলে সে শুধুমাত্র একটা বিন্দুকে ছুঁয়ে যাবে। সেটা হতে পারে সরলরেখা বৃত্ত পরস্পরের স্পর্শক, সরলরেখা পরাবৃত্ত পরস্পরের স্পর্শক, অথবা যে কোনো বক্ররেখা, দুইটি যদি বক্ররেখা পরস্পরকে স্পর্শ করে তাহলে সেই স্পর্শ বিন্দু হবে একটা, এটা মনে রাখবা, স্পর্শ বিন্দু হবে একটা। তাহলে অলরেডি আমি একটা স্পর্শক পেয়ে গেছি। তার মানে একটা স্পর্শক বলতে কি মূল বিন্দুটাই হবে স্পর্শক। তার মানে এক্স এর মানটা 0, এক্স এর মানটা 0। এছাড়া দ্বিতীয় কোনো বিন্দু হবে না। এখানে কিন্তু এক্স এর তুমি দুইটা মান পাবা, তাই না? এক্স এর থিওরিটিক্যালি দুইটা মান পাবা, বিকজ যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর দুইটা মান পাবা। বাট দুইটা মানে কি হবে? 0। বুঝতে পারছো? দুইটা মানে 0 হবে, তাই না? যদি তাই হয় তাহলে আলটিমেটলি এক্স সমান কত বলা যায়? যে এই যে তুমি যে বসাইলা, এক্স সমান ধরে নিচ্ছি আমি হচ্ছে মাইনাস 4a প্লাস 2b, তাই তো? এক্স এর মান কত হবে? 0 না? জি ভাই, এক্স এর মান কিন্তু 0, তাই না? যদি এক্স 0 হয় তাহলে 4 এর সমান কত হবে? 2b, বা বলতে পারো কি b সমান 2a। বুঝতে পারছো? ওকে, তাহলে b সমান 2a। চিন্তা করছো b সমান 2a, এই যে b সমান 2a।
ওকে, দেখো কত মজার একটা ম্যাথ ছিল, তাই না? কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে এটা তোমার অনেক হেল্প করবে। কেননা আমরা অ্যাডমিশন টেস্টে সাধারণত শর্টকাট উপায় করে থাকি ম্যাথগুলোর সলভ কিভাবে। যে আমাদের যদি একটা পরাবৃত্তকে স্পর্শ করতো, যেমন একটা প্রশ্ন আমি তোমাদেরকে উল্লেখ করে দিই। এই প্রশ্নটা আসছে হচ্ছে আমি গতদিনে সলভ করাইলাম। এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবো আমাদের ভিডিও প্লেলিস্টে, তোমরা পেয়ে যাবা। গতদিনে সলভ করেছে মেবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল এরকম, আমি আবার তোমাদের রিকল করিয়ে দিই। যে একটা পরাবৃত্ত, সেই পরাবৃত্তকে স্পর্শ করছে একটা সরলরেখা। একটা পরাবৃত্ত, সেই পরাবৃত্তকে স্পর্শ করছে একটা সরলরেখা। তখন বলছে যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করো। আমরা সূত্র জানি সি ইজ ইকুয়ালস টু এ বাই এম। সি ইজ ইকুয়ালস টু এ বাই এম কি, যদি এই সরলরেখাটা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হয়, এম এক্স প্লাস সি হয়, এই হচ্ছে এম আর এই হলো সি। আর এ কি, এ হচ্ছে যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax কোন একটা পরাবৃত্ত হয়, এই হচ্ছে এ। ঘটনা বুঝতে পারছো কিনা? তিনটা জিনিসকে জানতে হবে। এই হলো সেই সি যেটা এখানে আছে, এটা হচ্ছে এম যেটা ঢাল, এবং এটা হচ্ছে সেই পরাবৃত্তির যে পার্ট। বুঝতে পারছো? সো এই যে আমরা সংক্ষেপে করে ফেলছি, আমরা কিন্তু শর্টকাট উপায় অ্যাপ্লাই করছি, বাট এটা কিন্তু বেসিক বিষয়, এখানে কিন্তু আমি কোনো শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো না। সো এইটা একটু বুঝতে হবে যে আসলে বিষয়টা আসলে কিভাবে, যে স্পর্শ করলে তো সেটা একটাই হবে, এবং যেহেতু এটা মূল বিন্দু হয়ে গেছে স্পর্শক, সো বাদ বাকি যে মানটা হবে সেই মানটার জন্য আমরা জিরোই পাবো এক্স এর মান, বিকজ এক্স এর মান এখানে জিরো জিরো হবে। ঠিক আছে, কারণ যেহেতু একটা স্পর্শক অলরেডি মূল বিন্দু, তার মানে আর দ্বিতীয় কোনো স্পর্শক থাকতে পারবো না, তার মানে এক্স এর যা মান থাকবে সেটা জিরো হতে হবে। বুঝতে পারছি? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো। খুবই সুন্দর একটা ম্যাথ ছিল, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল। ওকে, দেখো নেক্সট। নেক্সট বৃত্ত থেকে আরো একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা আবার খেয়াল করো। বলছে যে একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে যে কি, কে এর মান কত হলে, কে এর মান কত হলে এই বৃত্তটা, এটা বৃত্ত নির্দেশ করবে, কে এর মান কত হলে এটা বৃত্ত নির্দেশ করবে। দেখো কনিক থেকে আমরা পড়ছিলাম, কনিক থেকে আমরা কি পড়ছিলাম ভাই? কনিক থেকে পড়ছিলাম হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2ab xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা যে কোনো একটা কণিকের, যে কোনো একটা কণিকের সমীকরণ, যে কোনো একটা কণিকের সমীকরণ। মনে পড়ে কিনা? ওকে, ওইখানে অনেক বিষয় ছিল, অনেক শর্ত ছিল, আমি ওইদিকে যাবোই না। ঠিক আছে, কেননা এখানে ঘটনা আছে, যদি এ ইজ ইকুয়ালস টু বি হয় এবং এই পদটা যদি শূন্য হয়, যদি এইটা শূন্য হয়, অর্থাৎ এক্স ওয়াই সংবলিত পদটা যদি শূন্য হয়, তখন সেটা কি নির্দেশ করে মনে আছে? তখন সেটা নির্দেশ করতো কি, বৃত্ত। তার মানে যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ এ ইজ ইকুয়ালস টু বি হয় এবং এক্স ওয়াই সংবলিত পদ না থাকে, তখন সেটা বৃত্ত নির্দেশ করে, তখন সেটা বৃত্ত নির্দেশ করে। আর যদি এ ইজ গ্রেটার দেন বি হয় বা বি ইজ গ্রেটার দেন এ হয়, তখন সেটা উপবৃত্ত, অধিবৃত্তের অনেক ব্যাপার স্যাপার থাকে, তাই না? তার মানে কি, যদি এ ইজ গ্রেটার দেন বি অথবা বি ইজ গ্রেটার দেন এ হয়, মানে অসমান হয়। ঠিক আছে, এবং এই চিহ্ন যদি প্লাস থাকে তখন সেটা উপবৃত্ত, আর যদি এই চিহ্ন যদি মাইনাস হয়ে যায় তখন সেটা অধিবৃত্ত। সো অনেক বিষয় ছিল, আমি সেদিকে যাব না, আপাতত সেদিকে যাচ্ছি না, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। বাট এতটুকু মনে রাখো, যদি এক্স ওয়াই সংবলিত পদ না থাকে তখন সেটা বৃত্ত নির্দেশ করে, তাই তো? তাহলে জাস্ট ওই কনসেপ্টটা এখানে কাজে লাগাবা। কি কনসেপ্ট? যে এক্স ওয়াই সংবলিত যে পদটা আছে সেই পদটা হতে হবে কি, শূন্য। আচ্ছা, এখানে একটা এক্স ওয়াই আছে, আর একটা এক্স ওয়াই কই আছে? একটু চিন্তা করো তো। এই যে 2x মাইনাস কে ওয়াই হোল স্কোয়ার, একে যদি তুমি করো তাহলে আলটিমেটলি কি হবে? 2x মাইনাস, সরি, 2x মাইনাস কে হোল স্কোয়ার, 2x মাইনাস কে হোল স্কোয়ার। ওকে দেখো, তাহলে আমাদের আর কি আছে? আমরা যদি এটাকে বড় পরিসরে চিন্তা করতে যাই, 2x মাইনাস কে ওয়াই হোল স্কোয়ার প্লাস 8xy, বাদ বাকি জিনিসগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, আরো কিন্তু আছে, বাট ওটা আমরা ইন্টারেস্টে নিচ্ছি না, বিকজ আমার অতটুকু লাগবে না, আমার এইটুকু কাজে লাগবে, আমি এইটুকু দিয়ে কাজ করবো। সেটা হচ্ছে 4x স্কোয়ার, আমার আবার এটাও লাগবে না, এইটা কাজে লাগবে। সেটা হচ্ছে 4xy কে প্লাস কে ওয়াই স্কোয়ার, যাই থাকুক, প্লাস হচ্ছে 8xy। তার মানে এই দুইটার নিয়ে আমার একটু কাজ আছে, তাই না? এই দুইটার নিয়ে কাজ আছে। তাহলে চিন্তা করতো, তুমি যদি xy কমন নাও, এখান থেকে যদি এক্স ওয়াই কমন নাও, এক্স ওয়াই তুমি কমন নিয়ে নিলা, তাহলে হবে কত আলটিমেটলি? 8 মাইনাস 4k, তাই তো? তাহলে এক্স ওয়াই সংবলিত পদ কি হবে? শূন্য। এক্স ওয়াই সংবলিত পদ কি হবে? শূন্য। যদি এক্স ওয়াই সংবলিত পদ শূন্য হয় তাহলে 8 মাইনাস 4k, এই জিনিসটা কত আসবে? 0। সুতরাং কে সমান আসবে, বুঝতে পারছো? সো কে সমান আসবে
টু। এই যে কে সমান হচ্ছে টু। দেখো কত সুন্দর একটা ম্যাথ, কত সুন্দর একটা ম্যাথ, যে এইটা বৃত্ত নির্দেশ করবে যদি কে এর মান কত হয়। সরাসরি কনিকের একটা বেসিক কনসেপ্ট থেকে তোমাদের প্রশ্নটা করে দিয়েছে। সো এটা সলভ করে তোমাদের আহামরি কোনো কিছু করতে হবে না। ওকে ভাই, ঠিক আছে। পরবর্তীতে একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে। বিন্যাস সমাবেশ থেকে দেখো, আমরা এইখানে অপশন টেস্টের সাহায্য নিতে পারি, অপশন টেস্টের সাহায্য নিতে পারি, কিন্তু তার আগে এইটার একটু বিশ্লেষণ করি। তোমরা সাধারণত জানো যে বিন্যাস সমাবেশ থেকে কিন্তু শুধুমাত্র 25-26 থেকে কোশ্চেন করা শুরু করছে। কেন বিন্যাস সমাবেশ থেকে কোশ্চেন করছে? কারণ হচ্ছে বিন্যাস সমাবেশ আগের যে সালগুলো ছিল সেই সালে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না, সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। সো নতুন একটা প্রশ্ন, সো আমরা একটু নতুন ভাবে করার চেষ্টা করি। ঠিক আছে, কত আছে? 2m3 4m2। ওকে, দেখো p of 2m3 is equals to 2 into p of m4। এটাই আছে মেবি, হ্যাঁ এটাই আছে, m4 2m3। ওকে, দেখো এইটা আছে। তাহলে আমরা বিন্যাসের বেসিক নিয়মটা কি জানি? যদি এরকম থাকে, আলটিমেটলি এটাকে এইভাবে লেখা যায় npr। যদি npr কোনো একটা বিন্যাস হয়, তখন সেই জিনিসটা হয় হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, যদি এটা হয়, সেম কনসেপ্ট আমরা প্রয়োগ করব। দেখো আমাদের কি করতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের 2m ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2m মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটাই তো হবে। ইজ ইকুয়ালস টু কত হবে? 2 ইন্টু m ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই m মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, m মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, দেখো 2m ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায়? 2m ইন্টু 2m মাইনাস 1 ইন্টু 2m মাইনাস 2 ইন্টু 2m মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2m মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা একটা পার্ট গেল, বাকি পার্টটা আমার বাম সাইডে লেখা উচিত ছিল। যাই হোক, আমি নিচে লিখে দিই। দেখো 2 ইন্টু m ইন্টু m মাইনাস 1 m মাইনাস 2 m মাইনাস 3 ইন্টু m মাইনাস 4 ডিভাইড বাই m মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে m মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, আবার এখানে 3 ফ্যাক্টোরিয়াল এটাও কাটা যায়। তো তার মানে আমি যদি লিখতে যাই বাসে কত আসলে, 2m ইন্টু 2m মাইনাস 1 2m মাইনাস 2, এটা সমান কত বাসে? নিচেরটা, অর্থাৎ 2m ইন্টু m মাইনাস 1 m মাইনাস 2 m মাইনাস 3, এটাই তো। দেখো আমাদের এই জিনিসটাই বাসে, যদি এই জিনিসটা বাসে তাহলে 2m 2m অবশ্যই কাটা যায় দুই পাশ থেকে। তার মানে এখন তোমার জাস্ট খালি হিসাবপত্রের বিষয়, কত এই পাশে বাসবে 2m মাইনাস 1 ইন্টু 2m মাইনাস 2, ওই পাশে কত বাসবে? m মাইনাস 1 m মাইনাস 2 m মাইনাস 3, এই হচ্ছে বাসা। তার মানে এই পুরো বিষয়টাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই পর্যায়ে আসবে। ঠিক আছে, এবার তুমি অপশন টেস্ট মেথড ইউজ করবা। খেয়াল করো, অপশন কত? তোমার মনে করো 4 আছে প্রথমে, তাই তো? তাহলে তুমি 4 বসাবা মনে মনে, চিন্তা করো। এখানে যদি 4 বসাও, 4 2 8 মাইনাস 7 ইন্টু, যদি এখানে 4 বসাও 6। আচ্ছা, এখানে যদি 4 বসাও কত হয়? এখানে 4 বসালে 3 2 1। দেখো এই দুইটা কিন্তু মিলতেছে না, সো বাদ, 4 বসাইলে হবে না। আচ্ছা, আমরা কিন্তু এখন অপশন টেস্ট মেথড ইউজ করতেছি, কারণ এই সমীকরণ সমাধান করা অনেক বড় বিষয়। এই সমীকরণ সমাধান করতে গেলে আমাদের অনেক কাঠখড় পোড়াইতে হবে। তো আমরা ওইটাকে ইউজই করবো না। ঠিক আছে, 5 আছে পরবর্তীতে। আচ্ছা, যদি 5 বসাও তাহলে 5 দুগুণে 10 আগে 9 8। আর এখানে কত হবে? 5 বসালে 4 3 2, 9 8 মানে 8 9 72। আরে 3 4 12 দুগুণে কত? 24। সো হচ্ছে না এটা। যদি আমরা 7 বসাই, দেখো তো 7 বসালে কত হয়? 7 যদি বসাই তাহলে 7 তার মানে হচ্ছে 14, তাহলে 13 ইন্টু 12। এই পাশে কত হয়? 7 যদি বসাই, 7 যদি বসাই তাহলে আমাদের 6 হবে, 5 হবে এবং 4 হবে। সো এই দুটো সমাধান করলে আলটিমেটলি কত হবে? 4 5 20, 6 12 120। তো এটাও মিলতেছে না। ঠিক আছে, যদি ওটাও না মেলে তার মানে 7 বসিয়েও হলো না। এবার দেখি আমাদের লাস্ট অপশন 8 বসিয়ে কি ঘটনা ঘটে। ঠিক আছে, 8 বসাও। 8 2 16 একে 15 ইন্টু 14। এ পাশে 15 ইন্টু 14 বসে, আর এই পাশে কত? 7 6
5। 7 6 5 কত হয়? 7 6 5 হচ্ছে তোমার 5 6 30, 3 7 21, দ্যাট মিনস 210, তাই তো? আচ্ছা 15 আর 14 গুণ করলে কত হয় চিন্তা করো তো। 15 এবং হচ্ছে 14 যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি কত হয়? 5 14 70, 0 7, 15কে 15 সাথে 22। সরি 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 একটু দেখো কত হয়। 15 14, 15 14 হচ্ছে যে 14 15, তাহলে 4 15 60, 0 6 আর 15কে 15 দ্বিগুণে 210, এই যে হয়ে গেছে। তার মানে আলটিমেটলি আমাদের এম এর মানটা কত হবে? 8। অপশন টেস্ট প্রয়োগ করে ফেলছি, খেয়াল করছো? সো এটা ছিল একটা ম্যাথ। ম্যাথটা একটু বড় হয়ে গেছে অবশ্যই, দেখো ম্যাথটা কিন্তু একটু বড় হয়ে গেছে তাই না, স্বাভাবিকের সাথে একটু বড় হয়ে গেছে, বাট জটিল কিছু নাই। তোমরা যদি একটু ক্যালকুলেশন ফাস্ট হইতে পারো, আমি বলছি না ক্যালকুলেশন ফাস্ট, আই ডোন্ট বিলিভ ইন শর্টকাট, আই জাস্ট বিলিভ ইন বেসিক অ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট, বেসিক অ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট। ওকে দেখো পরবর্তীতে আমাদের প্রশ্ন আসছে কোথা থেকে, ত্রিকোণমিতি, দ্য প্রডিজি, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন করছে যে এখানে এক্স এর মান কত হবে, তাই তো? আচ্ছা চিন্তা করো, সাইন এক্স আছে, কজ এক্স আছে, তাই তো? আমরা এর পরিবর্তে কি লিখতে পারি? সাইনের পরিবর্তে রাশিটা একটু তুলে নাও, আমরা অন্য জায়গায় সলভ করি। সাইন 3x প্লাস 10 কস 2x মাইনাস 5 আছে কত? সাইন 3x মাইনাস 10 সমান হচ্ছে কস 2x মাইনাস 5, খুব সম্ভবত এটাই, হ্যাঁ cos 2x মাইনাস 5। ওকে দেখো যদি তাই হয় তাহলে আমরা কি কাজ করতে পারি? সাইনের পরিবর্তে আমরা কিন্তু ইউজ করতে পারি, সেটা হচ্ছে cos pi বাই 2 মাইনাস 3x মাইনাস 10, এই কাজটা করা যায়, সমান হচ্ছে cos 3x মাইনাস 5, তাই তো? cos কত উভয় পাশে কাটা, তাহলে কি বাঁচে? pi বাই 2 মাইনাস 3x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5। ওকে তাহলে তোমার জাস্ট এখন বেসিক ক্যালকুলেশন হিসাবপত্র করবো তুমি। হিসাবপত্র কত? পাই বাই 2, 5 আসবে 15 সমান হবে হচ্ছে 5x, তাই তো? তাহলে পাই এর মানটা 3.x হয়, দ্যাট মিনস যদি তুমি বসায় দাও তাহলে আলটিমেটলি পাবা কত? এখানে যেহেতু 15 আসবে, তাই তো? ওইখানে 2x এ গিয়ে এটা হচ্ছে তোমার 5x হয়ে যাবে। তো পাই এর মান তুমি যদি বসাও তাহলে 3.x, তার মানে এখানে 1.5 আমি ধরে নিচ্ছি, 1.5 আর 15 দ্যাট মিনস 16.5, এই মানটা হলো 16.5, তাকে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও তাহলে 3 5 15 বা 3 এর উপরে হবে, 4 এর আশেপাশে x এর মান হওয়া উচিত, 4 এর আশেপাশে x এর মান হওয়া উচিত, বাট এখানে দুর্ভাগ্যবশত আমাদের সেই কাছাকাছি অপশনও দেওয়া নেই, কাছাকাছি অপশন দেওয়া নেই, একটু মিস্টেক্স হতে পারে আমার, এখানে -10 না +10, সরি এখানে -10 ছিল না +10 ছিল। বলবা না তোমরা যে +10, যদি +10 হয় তাহলে আলটিমেটলি এটা হবে মাইনাস। খেয়াল করো আমরা অন্য পেন ইউজ করছি, এখান থেকে ক্যালকুলেশনটাই নতুন করে করি। এই ছোট্ট ভুলগুলো আসলে ম্যাথ করার আগ্রহকে হারিয়ে ফেলে স্টুডেন্টদের। পাই বাই 2 -10, দ্যাট মিনস এখানে যদি হিসাব করি কত? পাই বাই 2 মাইনাস 3x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5, তাই তো? এবার আর ভুল করা যাবে না, সাইন 3x প্লাস 10 2x মাইনাস 5। ওকে ঠিক আছে, এবার ভুল করাই যাবে না কোনো মতেই না, এটা লেখা যায়। আচ্ছা যদি এটাই লেখা যায় তাহলে আমাদের কত হবে? পাই বাই 2 minus 10 that means minus 5 is equals to 5x is equals to 5x। ওকে তাহলে এখানে 1.5 এর মতো হবে, দ্যাট মিনস তোমার হলো 3.5 এর মতো কিছু একটা হবে, -3.5 ডিভাইড বাই 5 1x, অর্থাৎ x এর এমন একটা মান আসবে -1 সামথিং, -1 এর আশেপাশে, এখান থেকে হিসাবপত্র করলে -1 এর মতো আশেপাশে একটা মান আসবে, বাট যেটা তোমার এখানে খুব সম্ভবত অপশনে দেয়া নাই, বুঝতে পারছো? অপশনে হচ্ছে ইনভ্যালিড আছে, বুঝতে পারছো? বাস তোমাদের জাস্ট ম্যাথের বেসিক কনসেপ্ট আমি বোঝাই দিলাম, এখানে অপশনে হয়তো ম্যাচ করতেছে না, বাট প্রশ্নে হয়তো কোথাও একটা মানে উলট পালট হয়ে যেতে পারে, ক্যানভাতে বসানোর সময় আমাদের প্রশ্ন হয়তো উলট পালট হয়ে যেতে পারে কোনো একটা সময় স্লাইড বানানোর জন্য। তো খেয়াল করো এইটার বেসিক নিয়ম হচ্ছে এইটা, বুঝতে পারছো? এখন বেসিক ভাবে আগায় যাবে, ক্যালকুলেশন মিললে মিললো, না মিললে অপশনে নাই, ঠিক আছে? ওকে দেখো পরবর্তীতে ফাংশন থেকে একটি প্রশ্ন করছে, ফাংশন থেকে কি প্রশ্ন করছে? এই ফাংশনের রেঞ্জ কত হবে? আচ্ছা এটা রেঞ্জ কত হবে খেয়াল করো, রুটের উপর আছে কত?
196 মাইনাস 4x স্কোয়ার, এর রেঞ্জ কত হবে? তুমি যাই বসাও না কেন সর্বনিম্ন মান পাবো 0, সর্বোচ্চ হলো ইনফিনিটি। এটাই তো, মানে এখান থেকে তুমি এই মানটা পাবা, এখান থেকে তুমি এই মানটা পাবা। বুঝতে পারছো যে মানে এই রাশির জন্য হয়তো ইনফিনিটি পাবা না, বাট রুট থাকলে তার মানে তুমি প্লাস পাবা, প্লাস সহ সমস্ত মান পাবা। মাইনাস যেহেতু পাচ্ছ না, বিকজ রুটের মধ্যে যে আছে সে মাইনাস আসতে পারবে না, তাই তো? তাহলে মাইনাস যদি না আসতে পারে, চিন্তা করো এই ফাংশনটার রেঞ্জ কত। এটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু ডোমেন বের করতেছি না, ডোমেন কিন্তু বের করতেছি না, আমরা রেঞ্জ বের করতেছি। তো এই ফাংশনের রেঞ্জ মানে কি, তুমি বসানোর পরে এক্স এর মান বসানোর পরে যা পাবা সেটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ মানটা যেটা পাবা, এক্স এর মান যেটা পাবা বসানোর পরে এই পুরো ফাংশনের, অর্থাৎ এফ অফ এক্স এর মান যা পাবা, এফ অফ এক্স এর যেই মানটা পাবা সেই মানটা হচ্ছে রেঞ্জ। তাহলে এইখানে যেই মানটা পাবা সেটা খেয়াল করে 0 থেকে শুরু হবে, 0 থেকে তো শুরু হবে, কত থেকে থামবে? 196 মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স এখান থেকে হিসাবপত্র করলে 14। তার মানে তুমি এখান থেকে 0 পাবা, 14 পাওয়া, এই হচ্ছে তোমার মান। 0 এবং 14, 0 এবং 14, এই যে 0 এবং 14, বুঝতে পারছো? কারণ এর সাথে বেশি মান তুমি পাবা না, এটা সম্ভব না। ও সরি, 014 না, 014 না, 196 কে তুমি যদি 4 দ্বারা ভাগ দাও কত হয়? 49 না, 4 নং 36, 49, দেখবে 7, সরি 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 সরি, 07, 07, তুমি 07 এই রেঞ্জ পাবা, অর্থাৎ এইটা, বুঝতে পারছো? 07 এই ফাংশনের রেঞ্জ হবে 07। ওকে, বুঝতে পারছো আশা রাখি। হুম, ওকে। দেখো পরবর্তীতে আমাদের যদি প্রশ্ন চলে যাই, পরবর্তী প্রশ্নটা আসলে কি আছে? পরবর্তী প্রশ্নটা কি আছে? ও, ফাংশন থেকে আরো একটা প্রশ্ন করছে, এখানে ইনভার্স ফাংশন বের করতে হবে। ইনভার্স ফাংশন বের করে জাস্ট এই গতানুগতিক হিসেবে x - 2 টু x + 1, দেখি আমরা ফাংশনটা কত দেওয়া আছে। x - 2, x - 3 টু x + 1, মেবি এটাই তো। হ্যাঁ, x - 3, x - 3 টু x + 1, এটা একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটার মধ্যে কি কাজ করতে হবে? ইনভার্স করতে হবে, তাই তো? সো ইনভার্স করার জন্য আমরা ধরে নিই y = এত, আমাদের সেই ইনভার্সের বেসিক নিয়মই, মানে এখানে নতুন কোনো কিছু করার হয়নি আসলে এরকম। তাহলে 2x y প্লাস y ইজ ইকুয়াল টু x মাইনাস 3, তাই তো? তাহলে যদি হিসাবপত্র করি 2x y মাইনাস x, এক কাজ করো এটার এই পাশে নিয়ে আসো, 2x y মাইনাস x, তো না, খালি মিস্টেক, x মাইনাস 2x y ইজ ইকুয়াল টু y প্লাস 3, তাই তো? তুমি যদি x কমন নাও কত হয়? 1 মাইনাস 2y ইজ ইকুয়াল টু y প্লাস 3, সুতরাং x সমান কত? y প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস 2y। এইটাই, এটাই হচ্ছে বিষয়। তার মানে বিপরীত ফাংশন নির্ণয় করার সেই নিয়মটা তোমরা ভুলে যাও নাই আশা রাখি। তাহলে এফ অফ এক্স আছে, এর যদি আরেকটা ফাংশন করি আমরা y ধরে, এফ অফ এক্স সমান y, বা x সমান কত? এফ ইনভার্স y, এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স y, তাহলে x এর মানটা তুমি বসাই দাও, অর্থাৎ এফ ইনভার্স y সমান কত হবে? দেখো y প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস 2y, বা এটাকে যদি আমরা চেঞ্জ করি, কোথায় চেঞ্জ করবো? ইনভার্স এক্স এ, তাহলে এফ ইনভার্স এক্স সমান কত হবে? এক্স প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস 2x, এই হচ্ছে বিষয় ইনভার্স, এই হলো সেই ইনভার্স। এখন যদি ইনভার্স হয় তুমি মানটা বসাই দেবা, কত মান বলছে? এফ ইনভার্স 2, তার মানে তুমি জাস্ট খালি 2 বসাবা, জাস্ট 2। যদি 2 বসাও তাহলে এফ ইনভার্স 2 পাবা, কত? 2, দ্যাট ইজ 5, এখানে 2 বসালে হচ্ছে মাইনাস 3, তাহলে 5 ডিভাইড বাই মাইনাস 3, 5 ডিভাইড বাই মাইনাস 3, এই যে 5 ডিভাইড বাই মাইনাস 3, বুঝতে পারছো? 5 ডিভাইড বাই মাইনাস 3, ওকে, ঠিক আছে। দেখো এই ছিল আমাদের হচ্ছে এই ম্যাথের নিয়ম। পরবর্তী নিয়মে আমরা চলে যাই। পরবর্তীতে কি বলছে? পরবর্তীতে অন্তরীকরণ থেকে একটা প্রশ্ন করছে, এবং আবারও আবারও সেই সর্বোচ্চ সর্বনিম্ন মান, তার মানে একটা ফাংশনের চরম মান নির্ণয়। তোমরা আমাদের এই ভিডিও প্লেলিস্ট খুঁজে দেখবে, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলাম। আমি মনে আছে আমার সলভ করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2025-26 সেশনে আসা উচ্চতর গ্রামাঞ্চলের যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নে কিন্তু এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল যে সর্বোচ্চ মান নির্ণয় করো বা সর্বনিম্ন মান নির্ণয় করো। এবং এইখানে আমি আর একটা প্রশ্ন পাবো যেটা ক্রমবর্ধমান বলে পরিচিত। সো দেখো পাশাপাশি টাইপের এই যে চরম মান নির্ণয়, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন বারবার করছে।
25-26 সেশনে। সো তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবা 26-27 সেশনে, তাদের জন্য কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট। সো তোমরা একাডেমিক লাইফে এখন আসো, এখন থেকে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, প্লাস অ্যাডমিশন টেস্ট অবশ্যই পড়বা এই পার্টগুলো, ঠিক আছে? দেখো একটা জিনিস বোঝো তো ভাই, সাইন এক্স এর মানের রেঞ্জটা কত আমরা কি জানি, যে সাইন এক্স, এই সাইন এক্স এর মানের রেঞ্জ, এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো এত ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান আমরা নর্মাল নিয়মে করতে পারি, ডিফারেন্সিয়েশন করে অনেক বড় একটা পদ্ধতিতে করতে পারি, বাট আমরা অত বড় পদ্ধতি যাব না, একটু কনসেপ্টটা বুঝবো। সাইন এক্স এর মানের রেঞ্জ কত, সাইন এক্স ইজ লেস অর ইকুয়াল 1 গ্রেটার অর ইকুয়াল -1, এটা হচ্ছে সাইন এক্স এর মানের রেঞ্জ, অর্থাৎ -1 0 +1, এই হচ্ছে সাইনের সীমানা। এখন তুমি মডুলাস করে দিছো, তার মানে কি মাইনাস বাদ, তার মানে এখন সাইনের মান কত হতে পারবে, 0 আর 1, 0 এবং 1, এছাড়া তার কোনো সীমাবদ্ধ নেই, তাহলে 1 0 ইজি। তাহলে সাইন এক্স এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হতে পারবে, 0 এবং 1, এই রেঞ্জ, বুঝতে পারছো? তো সর্বোচ্চ মান হবে 1 এবং সর্বনিম্ন মান হবে 0, বিকজ সর্বনিম্ন মান -1 হইতো, কিন্তু যেহেতু মডুলাস দিয়ে দিছো, তো মডুলাস দেওয়ার কারণে মাইনাসের রাস্তা মারা গেছে, সুতরাং 1 0 হবে। এটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। ওকে, ঠিক আছে। পরবর্তীতে একটা প্রশ্ন করছে, দেখো বলছে এত একটা ফাংশন একে dy/dx এর মান বের করো x = 1 বিন্দুতে, তাই তো? আমরা দেখি ফাংশনটা কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে y = cos² x * tan x। বের করতে বলছে যে dy/dx এর মান কোন বিন্দুতে, x = 1 বিন্দুতে। জিনিসটা বুঝো, x = 1 বিন্দুতে dy/dx এর মান বের করতে বলছে, যেখানে y এর ফাংশন এটা দেওয়া আছে। সো একবার ডিফারেন্সিয়েশন আমাকে করতে হবে, জি ভাই করতে তো হবে। এটার একটু মডিফিকেশন করি, কি করা যায় ভাই দেখেন তো। tan x সমান কত লেখা যায়, sin x বাই cos x, তাহলে cos x কাটা, তার মানে কি বাসে cos x। আচ্ছা আমি যদি এইভাবে লিখি sin x cos x, এই জিনিসটা বাসে কিনা, এটা তো বাসে, জি ভাই এটা তো বাসে। তাহলে এখানে কাজ করো না কেন, একটা কাজ করা যায় কিনা দেখো তো একটু, তুমি টুটা অতিরিক্ত ভাবে নিয়ে নাও, এই কাজ করতেই পারো তুমি, এটা কি নতুন, নতুন যে কাজটা করছে সেটা দেখাই দিয়েছেন। যদি তুমি এটা করো তাহলে কি ঘটনা ঘটবে, y সমান কি বলতে পারো, যে 2 × sin x cos x সমান আমরা কি জানি, sin 2x / 2। দেখো ম্যাথটা কত সংক্ষিপ্ত হয়ে গেল। এখন তুমি কি নির্ণয় করবা, dy/dx বের করো, dy/dx। এখন dy/dx বের করো, তোমার জন্য ডাল ভাত, হাফ তো গুণ আকারে থাকবেই, 2 × cos, অবশ্যই মাইনাস, মাইনাস কিন্তু দিতে হবে, এই যে মাইনাস কিন্তু দিতে হবে, তাহলে মাইনাস cos কত, মাইনাস cos 2x, এই তো। একে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, -cos 2x। তো এই টুটো কি মারা যাবে, তার মানে আলটিমেটলি বাঁচবে কত, -cos 2x। এখন বলছে x = 1 বিন্দুতে, তাহলে -cos 2, এটা হচ্ছে আমাদের dy/dx, -cos 2, যেহেতু x = 1 বিন্দুতে বের করতে বলছে। এখন চিন্তা করো যে x = 1 বিন্দুতে আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে -cos 2, -cos 2 আমরা পাইলাম। এখন প্রশ্নে কি আছে, cos² tan x dy/dx বের করতে হবে। cos² মানে হচ্ছে cos x, tan x মানে হচ্ছে sin/cos, দ্যাট মিন্স sin cos 2, 2 তো কাটা যাচ্ছে। ওকে, x = 1, খেয়াল করো এই যে cos 2 এর মানটা আলটিমেটলি 1 এর কাছাকাছি, বুঝছো? cos 2 এর মানটা 1 এর কাছাকাছি, বিকজ cos 0 এর মানটা কত, cos 0 এর মান কিন্তু 1। সো cos 0 এর মান যদি 1 হয়, খেয়াল করো, ও হো সরি ডিফারেন্সিয়েশন একটু ভুল হয়েছে, এখানে সাইন প্লাস হবে। আমি বারবার ভুল করতেছি কেন ভাই, বুঝলাম না। sin x এর ডিফারেন্সিয়েশন তো প্লাস cos x, sin x এর ডিফারেন্সিয়েশন তো প্লাস, মাইনাস না, sin x এর ডিফারেন্সিয়েশন প্লাস, তাহলে প্লাস প্লাস। ওকে দেখো, সো এই cos 0 এর মান কত, 1 এর কাছাকাছি না? সো cos 2 অনেক অল্প, এর মানটা আলটিমেটলি 1 এর কাছাকাছি হবে, অর্থাৎ cos 2 এর মানটা 1 এর কাছাকাছি হবে, cos 2 এর মানটা 1 এর কাছাকাছি হবে। যদি 1 এর কাছাকাছি হয় তাহলে অপশন অবশ্যই 1, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে দেখো জটিল ম্যাথ ছিল না, আমরা জটিল যদি বানাই ফেলি তাহলে আমাদের জন্য জটিল হবে। পরবর্তী একটা প্রশ্ন বলছে এত ফাংশনটি কোন ব্যবধিতে ক্রমবর্ধমান, তাই না? বলছে কোন ব্যবধানে ফাংশনটি ক্রমবর্ধমান। আচ্ছা খেয়াল করো, আমরা এই টাইপের প্রশ্ন যদিও সমাধান করে আসছি, তারপর এই জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। f of x দেওয়া আছে x / x² + 1, x² + 1 না, ইয়েস x² + 1। সো এটা ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান মানে কি আমরা জানি কি, বলো
ক্রমবর্ধমান মানে হচ্ছে আমরা এতটুকু জানি যে এফ অফ এক্স ইজ গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো হওয়া মানে কি? গ্রেটার দেন জিরো হওয়া মানে সে সবসময়ই ওয়ান থেকে বড় হচ্ছে, ওয়ান থেকে বড় হচ্ছে, তার মানে সে ক্রমান্বয়ে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে, এজন্য ক্রমবর্ধমান। তার মানে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, যদি একবার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কত হবে? চিন্তা করে এই পাশে করি আমরা। এর একবার যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কত হবে চিন্তা করো। যদি অনেক বড় হবে এটা, এটা তো বসবে, ইউভি এর সূত্র ফালাও, মাইনাস কত এক্স ইন্টু মাইনাস টু এক্স, মানে প্লাস টু এক্স, সরি। আচ্ছা বোঝো, এটা যদি ইউভি এর সূত্র আমরা ফালাই, যদি ইউভি এর সূত্র ফালাই তাহলে কত হবে? এটার স্কোয়ার নিচে স্কোয়ার, তাহলে এটা আলটিমেটলি এখানে কি হিসাবে করবে? ইউভি এর সূত্র মনে আছে তোমাদের? ভি স্কোয়ার ভি ডিভাইড বাই ডি অফ ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। তার মানে ভি কে ডিফারেন্সিয়েশন করবো, ভি তো এটা, তো একে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? সরাসরি টু আমরা বসায় দিতে পারি, সরাসরি টু এক্স। বুঝতে পারছো? ওকে, অন্য পেইন ইউজ করি। তাহলে যদি এটা হয় এফ প্রাইম এক্স, আমরা জানি যে ক্রমবর্ধমানের শর্ত কি? গ্রেটার দেন জিরো। তাহলে এ হবে গ্রেটার দেন জিরো, তার মানে কি? পুরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো। দ্যাট মিনস কি? দ্যাট মিনস কি? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো। তার মানে যদি আমরা ব্যবধি চিন্তা করতে যাই তাহলে এক্স স্কোয়ার ইজ লেস দেন ওয়ান, এক্স স্কোয়ার ইজ লেস দেন ওয়ান, এক্স স্কোয়ার ইজ লেস দেন যদি ওয়ান হয় তাহলে চিন্তা করো এই ব্যবধিটা কি হবে? এই ব্যবধিটা হবে হচ্ছে তোমার, যদি এক্স স্কোয়ার ইজ লেস দেন হয় তাহলে ওয়ান হয়, তাহলে এক্স ইজ লেস দেন ওয়ান হবে, এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। এই যে একটা বিষয়, ঠিক আছে? এক্স ইজ লেস দেন ওয়ান অ্যান্ড গ্রেটার দেন ওয়ান, তার মানে এখানে দুইটা শর্ত তোমার প্রযোজ্য হবে। বুঝতে পারছো? ওকে, দেখো এখানে বলছে ক্রমবর্ধমান কোন শর্তের জন্য, আলটিমেটলি এখানে ব্যবধি হবে, অপশনে ভুল আছে, কোনো একটা রেঞ্জ দেওয়া লাগবে যে এই রেঞ্জের মধ্যে আলটিমেটলি এই ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান হবে। যেহেতু প্রশ্ন বলছে ব্যবধান, তার মানে কোনো একটা রেঞ্জ দেওয়া থাকা লাগবে, ঠিক আছে? মানে এই যে এই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমাদের এই ফাংশনটা কি হবে? ক্রমবর্ধমান। বুঝো, মাইনাস ওয়ান ওয়ান এই রেঞ্জের মধ্যে ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান, মাইনাস ওয়ান ওয়ান এই রেঞ্জের মধ্যে। ওকে, যদিও তোমাদের অপশন এখানে সেরকম কিছু দেয়া নেই। ওকে, ঠিক আছে। দেখো নেক্সট, নেক্সট হচ্ছে যোগাযোগকরণ থেকে একটা প্রশ্ন করছে, একদম খুবই সিম্পল প্রশ্ন। সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2x আছে, এক্স স্কয়ার এত আছে, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা সেই সাধারণ নিয়মে যেটা করে থাকি সেটাই করব। ঠিক আছে, আগে আগে রেঞ্জটা নির্ণয় করো। রেঞ্জ কত? ওয়াই এর জায়গায় বসাই দাও, এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু 8x, 8x দিতে হবে তাই না? ওয়াই এর মান যেহেতু 2x, তার মানে কি x মান 0 8, তার মানে আমরা যদি ফিক্স করতে যাই 0 8 রেঞ্জে আমাকে বসাইতে হবে, 0 8 রেঞ্জে। আচ্ছা ঠিক আছে, কত হবে চিন্তা করো, এক্স স্কোয়ার মাইনাস, না ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর, এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস টু এক্স ডিএক্স। তুমি এটা জাস্ট ইন্টিগ্রেশন করবা, জাস্ট এটার বেসিক এটা ইন্টিগ্রেশন করবা, যা রেজাল্ট হয় সেটাই। তাহলে কত আছে? 0 8, অবশ্যই 8 এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস টু এক্স, প্লাস মাইনাস চিহ্ন যাই হোক আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো। চিন্তা করো 0 8 আছে, যদি এটার ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? এটার ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স কিউব ডিভাইড বাই 12 মাইনাস, এ যদি ইন্টিগ্রেশন করি কত হবে? 2 ইন্টু এক্স স্কোয়ার বাই, যেহেতু স্কোয়ার এটা, তাই তো? তাহলে এইটার এই যে লিমিটটা বসাই দেওয়া, লিমিট কত? 0 8, তাহলে এক্স কিউব তার মানে 8 কিউব, 8 কিউব, 8 কিউব মানে হচ্ছে কত? 64 ইন্টু 8 ডিভাইড বাই 12 মাইনাস সরাসরি 8 স্কোয়ার, দ্যাট মিনস 64। এটাই তো, এটা তো হিসাবপত্র। এখন দেখো এটা তুমি হিসাবপত্র করো, কত হবে? যদি 12 3 4 12, একটু কেটে দেয়, অন্য কালার ইউজ করি, কত হবে? 3 4 12, 4 দ্বিগুণে 8, তাই তো? যদি হয় তাহলে 64 8 128 ডিভাইড বাই 3 মাইনাস 64, তাই তো? তাহলে কত হয় চিন্তা করো, 128 মাইনাস 64 কত করলে কত হয়? 64 দ্বিগুণে 128, 3 64 কত হয়? 3 8 24, 4 হাতে 2 3 বরং 36 আর 2 38,
ডিভাইড বাই 3, ঠিক আছে? এটা তো হয় নাকি? 64 8টা 64, অবশ্যই মাইনাস আসুক কোনো ব্যাপার না, আমাদের মডুলাস দিয়ে দিয়ে হয়ে যাবে। বাট 64কে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, 3 4 12, দ্যাট মিনস 3 4 12, 3 6 18, ভুল লিখছি, সেটা হচ্ছে 3 4 12, 3 4 12, 3 6 18 একে 19, 192। আচ্ছা, যদি এটাকে বাদ দেয় তাহলে আলটিমেটলি আবার একটা 64 পাওয়া যাবে, ডিভাইড বাই 3। সো 64 ডিভাইড বাই 3, এই হচ্ছে তোমার 64 ডিভাইড বাই 3, এই যে 64 ডিভাইড বাই 3, এটা হচ্ছে আমাদের সেই মান, যোগকরণের মান, ঠিক আছে? এটা একদম বেসিক ছিল, এটাতে আসলে মানে নতুন যে কোনো কিছু ইউজ করার সেটা ইউজ করে নাই। বাট ম্যাথ হচ্ছে এইটা, এটা মনে রাখো, ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, দেখো প্রশ্নটা দেওয়া আছে এটা সমান 6 হবে, ঠিক আছে? প্রশ্ন দেওয়া আছে হচ্ছে এটা সমান 6, অর্থাৎ 0 আপ টু 4 এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 6 যদি হয়, তাহলে বের করতে বলছে এক্স প্লাস 1 এর মান কত। এই জায়গায় শর্টকাট মনে রাখবা, এই যে এক্স প্লাস 1 বা পরবর্তী যে ফাংশন, সেই ফাংশন এক্স এর সহগ আর এই মান ভাগ দিতে হবে, যা হয় তাই অ্যান্সার 6, অ্যান্সার হচ্ছে 6। আমি বেসিক নিয়মটা দেখাই দেবো, হতাশ হওয়ার কিছু নাই, অবশ্যই দেখাই দেবো। বাট মনে করো এই জায়গায় বললো, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো প্রশ্ন এখানে বলছে যে ax মাইনাস 3 বা x মাইনাস 1, যাই বলো x মাইনাস 1, এই ফাংশনের মান কত। তখন আমরা কি কাজ করব, যেহেতু এটা 6 আছে, 6 ডিভাইড বাই x এর যা সহগ a, তাহলে 6 বাই, তখন অ্যান্সার হয়তো 6 বাই a। আশা রাখি বুঝতে পারছো, যেটা পরবর্তী ফাংশন থাকবে ওইটার x এর সহগ টোটাল মানকে ভাগ দিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা এই ম্যাথটার এবার শর্টকাট তো দেখলাম, এবার বেসিকটা দেখে ফেলি। বেসিক কোশ্চেন করছে যে 0 আউট অফ 4 যদি হয়, 0 আউট অফ 4 এর জন্য এফ অফ এক্স ডিএক্স এর মান হচ্ছে 6, তোমাকে বের করতে হবে -1 3 এফ অফ এক্স প্লাস 1 ডিএক্স সমান কত। এটাই তো বিষয়, আমাদের মান কিন্তু বের করতে হবে, এটাই, বুঝতে পারছো? ওকে, এখন আমরা এক কাজ করে নাকি ধরে নিই, ধরি কত, এক্স প্লাস 1 সমান জেড, যদি তাই হয় তাহলে ডিএক্স সমান ডিজেড, কোনো সমস্যা নেই, ডিএক্স সমান ডিজেড ডিফারেন্সিয়েশন করলে হয়। এবার একটা জিনিস চিন্তা করো, তুমি যদি একটু মিলাও যে এক্স প্লাস 1-এ এক্স এর লিমিট কত, -1, সো যদি এক্স এর লিমিট -1 হয়, তাহলে ধরো এক্স সমান যদি 1 হয় তাহলে জেড সমান হবে 0, এবং এক্স সমান যদি আপার লিমিট যদি 3, এক্স সমান যদি 3 হয় তাহলে জেড সমান কত হবে 4, তাহলে পরবর্তী ফাংশনের হচ্ছে আপার এবং লোয়ার লিমিট 0 4। তাহলে এইবার আসবে খেলায়, মেইন খেলায়, এই যে ফাংশনটা চিন্তা করতেছো না, জেড এর ফাংশন, আচ্ছা এফ অফ জেড, এফ অফ জেড ডিজেড, এফ অফ জেড ডিজেড না, এফ অফ জেড ডিজেড, এটা সমান কত হবে 0 আপ টু 4, 0 আপ টু 4। ভাই এই জিনিসটা আবিষ্কার কোথেকে করলেন মনে হতে পারে, আমরা জেড কে একটা ফাংশন ধরে নিছি, সো এফ অফ জেড ডিজেড হতেই পারে, কোনো সমস্যা নেই, এটা করতে পারি। চিন্তা করো একটা জিনিস, যদি তুমি চিন্তা করো যে সেটা হচ্ছে যে ও সরি 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 এফ অফ জেড ডিজেড না, আমি একটু ভুল বলছি, এই যে ফাংশন, এই ফাংশনটা সমান এবার লেখো, এই ফাংশনটা সমান কত লেখো, চিন্তা করো, এই ফাংশনটা হচ্ছে তুমি লিখবা কত, -1 3 এফ অফ এক্স প্লাস 1 ডিএক্স। আমি একদম ভাঙিয়ে বোঝাচ্ছি, খেয়াল করো জিনিসটা, খেয়াল করো জিনিসটা, একটু খেয়াল করো, বোঝার মতো অনেক বিষয় আছে এখানে। এই যে ডিএক্স সমান কত, ডিজেড না, আর এক্স প্লাস 1 সমান কত ধরছো, এক্স প্লাস 1 সমান জেড ধরছো না, তাহলে বসাও, এক্স প্লাস 1 এর পরিবর্তে তুমি জেড বসাইছো আর ডিজেড, এক্স প্লাস 1 এর পরিবর্তে জেড বসাইছো ডিজেড, তাই তো? আচ্ছা ডিএক্স সমান কত হয়, ডিএক্স সমান তো বলেই দিছো তুমি, ডিজেড বসাও। আচ্ছা এবার চিন্তা করো তো, জেড যখন বসাইছিল তখন লিমিট চেঞ্জ হয়ে গেছে না, জেড এর লিমিট হয়ে গেছে কত 0 4, তাহলে চিন্তা করো 0 4। আচ্ছা তুমি চাইলে এই জিনিসটা কি করতে পারো, তুমি চাইলে এই জিনিসটার চলক কনভার্ট করতে পারো, আমরা জানি যে চলক পরিবর্তন করা যায়, তার মানে এফ অফ জেড এর পরিবর্তে তুমি সরাসরি এফ অফ এক্স লিখতে পারো, ডিজেড এর পরিবর্তে ডিএক্স লিখতে পারো, এটা সমান মান কত হবে 1, এটার মান হবে 1। কেন এটার মান সমান 1 হবে, এই যে অলরেডি দিয়ে দিছে, ও সরি 1 না 6, সরি 6 মান 6 দিয়ে দিছে না, এটা সমান 6,
এইটা আর এটা কিন্তু এক জিনিস, খেয়াল করছো? যে -1 আপ টু 3 এফ অফ এক্স ডিএক্স এইটা যে জিনিস, এফ অফ এক্স ডিএক্স একই জিনিস, অর্থাৎ মান দুইটার 6। প্রশ্নে কিন্তু এই জিনিসটাই বলছে যে এটার মান কত, এটার মান হচ্ছে 6। আমি শর্টকাট দেখাইলাম, এখন বেসিক দেখাই দিচ্ছি, বুঝতে পারছো? দেখো, পরবর্তীতে অসমতা থেকে একটা প্রশ্ন করছে। অসমতা প্রশ্নটা কি বলছে যে এত মডুলাসের অসমতার সমাধান করো। মডুলাসের অসমতা মানে অসমতা থেকে যদি একটা প্রশ্ন করে বাস্তব সংখ্যা এবং অসমতা, সেখান থেকে নিশ্চিত থাকো যে কোয়েশ্চেন করার সবচেয়ে সম্ভাবনা বেশি কি এই মডুলাস দিয়ে। সো মডুলাসটা ইম্পর্টেন্ট, একটু বোঝাই দিচ্ছি জিনিসটা, একটু বুঝে নাও, ঠিক আছে? মডুলাস দেওয়া আছে না, সো মডুলাস দেওয়া মানে এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে লেস দেন 4 এবং গ্রেটার দেন -4, অর্থাৎ লেস দেন m আর এটা। আচ্ছা, তুমি 5 দ্বারা তো দুই পাশে ভাগ দিয়ে দাও, তাহলে কত হয়? 9 -2x লেস দেন -1। উভয় পাশে যদি তুমি -1 দ্বারা গুণ ভাগ দিয়ে দাও, খেয়াল করো, -2 দ্বারা তুমি কি কাজ করবা? উভয় পাশে দেবে ভাগ। এই জিনিসটা একটু বুঝতে হবে, -2 দ্বারা উভয় পাশে তুমি দেবা ভাগ। তো যদি তাই করো তাহলে -2 বা -1 মানে -1 দ্বারা গুণ দেওয়া বা মাইনাস চিহ্নকে পরিবর্তন করা যদি তুমি করো, তাহলে আলটিমেটলি অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে চিহ্নটা এরকম হয়ে যাবে 9/2 x লেস আর ইকুয়াল হাফ। এই হলো বিষয়, ঠিক আছে? x ইজ লেস আর ইকুয়াল 9/2 আর গ্রেটার আর ইকুয়াল হাফ। তাহলে চিন্তা করো যে x কি লেস আর ইকুয়াল 9/2 গ্রেটার আর ইকুয়াল হাফ, এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? আশা রাখি বুঝতে পারছো মডুলাসের বিষয়টা এটাই, ঠিক আছে? মনে রাখবা লেস দেন এত, গ্রেটার দেন এত, লেস দেন এত, গ্রেটার দেন এত, এটা হচ্ছে মডুলাসের যদি থাকে অসমতা তাহলে সমাধানটা। ওকে, দেখো পরবর্তীতে জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন করছে। সেটা কি? জটিল সংখ্যা থেকে প্রশ্ন করুক তার আগে আমাদেরকে বুঝতে হবে, আমি লিখে নিই আর কি। জটিল সংখ্যা থেকে প্রশ্নটা কি করছে? 1/ω প্লাস 1/ω² মাইনাস 1/ω³ এইটা প্রশ্ন করছে। 1/ω, ω², ওকে, তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করো তার আগে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, ω³ সমান কত? 1। এই দুটো ইনফরমেশন মাথার মধ্যে রাখতে হবে, তাই তো? আচ্ছা, যদি আমরা তাই রাখি তাহলে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো। যদি এই জিনিসটা আমরা, আচ্ছা, এখান থেকে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আমরা ফাইন্ড আউট করবো। এখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ফাইন্ড আউট করবো, খেয়াল করো। ω³ সমান কত ভাইয়া? 1। তাহলে তুমি যদি চিন্তা করো ω² ইজ ইকুয়ালস টু কত হবে? 1/ω। বলতে পারো ω³ তিনটা আছে, একটা, এইটা একটা কাজ। আচ্ছা, আবার এই কাজ করতে পারো না, ω ইজ ইকুয়ালস টু 1/ω², তুমি এটাও করতে পারো। তাহলে ω² ইকুয়ালস টু 1/ω, ω ইজ ইকুয়ালস টু 1/ω², এই কাজটা করতে পারো কিনা? ঠিক আছে, যদি এই কাজটা করতে পারো তাহলে কাজ শেষ, বিকজ ω³ সমান তো 1ই, ω³ সমান তো 1ই, তাই না? সো ω³ সমান যদি 1 হয়ে থাকে তাহলে 1/ω মানে কত? ω², ওকে, ω² প্লাস ω মাইনাস 1, 1 প্লাস ω² সমান কত হয়? এই যে -1 -2, বুঝতে পারছো? এই যে খুবই স্মার্টলি আমরা করে ফেললাম। দেখো, এটা যদি তুমি গতানুগতিক করতে যাইতা যে ω³ ω², ω নিয়ে কমন টমন নিয়ে, অনেক ঝামেলা হইতো, অনেক ঝামেলা হইতো, অত দূর আমরা যাবো না। খুবই সংক্ষেপে আমরা দেখবো, সেটা হচ্ছে -2। এই যে সঠিক উত্তর, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি কোয়েশ্চেন করছেন? জটিল সংখ্যা থেকে কোয়েশ্চেন করছে। এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই ডিউতে একাধিকবার এই কোয়েশ্চেনটা আসছে, ডিউতে একাধিকবার এই কোয়েশ্চেন আসছে। অ্যান্সার মনে রাখবা 1 ইন্টু 3π/2। আমরা দেখতেছি জিনিসটা কি হয়, ঠিক আছে? আমরা একটু লিখি, এখানে লিখেই করার চেষ্টা করব। প্রশ্নটা আছে, সেটা হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/1 প্লাস, এই হচ্ছে রাশি, খেয়াল করো 1 বাই এত, 1 মাইনাস এত, মাইনাস আই, সরি এখানে মাইনাস আই, বুঝতে পারছো? ওকে, তাহলে চিন্তা করো, এই হচ্ছে আমাদের রাশি জেড ইজ ইকুয়ালস টু দেয়া আছে, জেড ইজ ইকুয়ালস টু দেয়া আছে। প্রশ্ন কি বলছে যে এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। মডুলাস এবং আর্গুমেন্ট আমরা কিভাবে বের করি সেটা তো জানি, আগে এইটাকে একটু সরল ফরম্যাটে কনভার্ট করি, তাই তো? আচ্ছা, যদি এটা সরল ফরম্যাটে কনভার্ট করতে চাও তাহলে কি হবে? আই ডিভাইড বাই, এটারে ভাগ করো, তাহলে 1 প্লাস আই মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই। যদি তাই হয় তাহলে কি হবে? 1 1 কাটা যাবে, সো 1 1 কাটা যাবে মানে শুধু আই বাসা। তাহলে কি ঘটনা ঘটবে চিন্তা করো, আই বাই আই ইন্টু 1 প্লাস আই, এটা কাটা, তার মানে কি 1 মাইনাস 1 মাইনাস আই ইজ ইকুয়ালস টু মাইনাস আই।
তার মানে জেড কত পাইছি আমি, জেড ইজ ইকুয়াল টু পাইছি মাইনাস আই। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করতে চাই তাহলে জেড সমান কত হবে, আমরা জানি যে এক্স প্লাস আই। সো এক্স সমান এখানে কত 0 এবং ওয়াই সমান -1। তাহলে চিন্তা করতো একটা জিনিস যে এক্স সমান 0 এবং ওয়াই সমান -1, তার মানে এক্স প্লাস আমি ধরে নিচ্ছি এবং ওয়াই হলো মাইনাস। তাহলে এটা আলটিমেটলি কোন চতুর্ভাগে পড়বে, এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে পড়ার একটা সম্ভাবনা আছে। চতুর্থ চতুর্ভাগ তো না, এরকম একটা পজিশনে থাকবে, যেহেতু এখানে 0 অক্ষের উপর অবস্থান হবে, এরকম একটা জায়গায় থাকবে। আমাদের মডুলাসটা এরকম একটা জায়গায় থাকে, মানে মডুলাস বলতে ওই মানে যে জটিল সংখ্যাটা আছে তার অবস্থান এরকম হবে, বুঝতে পারছো? তো যদি এরকম হয় তাহলে আমরা চিন্তা করো আর্গুমেন্ট আমি কিভাবে বের করবো। আর্গুমেন্ট মডুলাস তো বের করা কোনো বড় বিষয় না। মডুলাস কত, মডুলাসের তো অবশ্যই 1 হবে, তাই না? মডুলাস হচ্ছে √1, তো মডুলাস 1, এতে কোনো সমস্যা নাই। আর্গুমেন্টটা খেয়াল করো, আমরা আর্গুমেন্ট কি জানি, থিটা সমান tan ইনভার্স y বাই x, তাই না? তো tan ইনভার্স y বাই x মানে y বাই 2 হবে, যেহেতু যেহেতু x এর মানটা 0 তার মানে ইনফিনিট হবে y বাই 2। বাট এখন অবস্থানটা চিন্তা করতে হবে, কোন অবস্থায় আছে, সে এই অবস্থায় আছে, তার মানে হয় সে -π/2 হবে আর নয় 3π/2। এখন যে কোনো একটা অবস্থানকে তুমি নির্দেশ করতে পারো, হয় সে -π/2 হবে না 3π/2, বুঝতে পারছো? ওকে, এখন দেখো -π/2 আসলে নাই, অপশনের মধ্যে -π/2 থাকলে সুবিধা হইতো, বাট নাই যেহেতু 3π/2, বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে সমস্যা নাই, আর না বুঝলে একটু ভিডিওটা আবার দেখে নাও রিটেক করে, আশা রেখে বুঝে যাবা। ওকে, জটিল সংখ্যা থেকে আরেকটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা আবার খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে 1+i/√2। দেখো এই প্রশ্নটা আছে, তুমি যদি এটা তুমি 6 করতে দাও, তার মানে যদি তুমি টোটাল 6 করতে দাও, তুমি তো কিয়ামত হয়ে যাবে ভাই, এতটুকু তো তুমি করতেই পারবে না। তো এটার একটা শর্টকাট হয়ে আছে কি, যে 1+i/√2, শর্টকাট না তো, এটা আসলে বেসিকই। 1+i/√2 এটা সমান কত, √i। তোমাদের মনে পড়ে কিনা আমি জানি না, যে জটিল সংখ্যার যখন আমরা বর্গমূল নির্ণয় করছিলাম, জটিল সংখ্যার বর্গমূল, তখন মনে আছে যে i সমান কিন্তু ছিল 1+i/√2, 1+i সমান ছিল √2। সো ওইটা বসাই দিবা, তাহলে এবার কত হবে, i কিউব সমান কত হবে, -i, এই যে মাইনাস। তাহলে দেখো তো, প্রথমে দেখি মনে হয়েছে না প্রশ্নটা অনেক বড়, কার কার মনে হয় নাই যে প্রশ্নটা অনেক বড়, কমেন্টে জানাও। এটা অবশ্যই একটা বড় প্রশ্ন, কিন্তু আমরা শর্টকাট উপায় না, আমরা কিন্তু বেসিক দিয়ে সলভ করছি, শর্টকাট না বেসিক দিয়ে সলভ করছি, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। ওকে, নেক্সট, বহুপদী থেকে একটা প্রশ্ন করছে। দেখো প্রশ্নটা কি খেয়াল করছে, bx cx প্লাস বলছে এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির উল্টো ও বিপরীত, তাহলে একটাকে যদি আমি আলফা ধরি তাহলে আরেকটা হবে মাইনাস আলফা, তাই তো? এটি তো ঘটনা। আচ্ছা, চিন্তা করো, খুবই সিম্পলি করা যায়। একটা মূলকে তুমি যদি আলফা ধরো তাহলে মূলদ্বয়ের গুণফল কত হবে, এ বাই বি না? মূলদ্বয়ের গুণফল এ বাই বি হবে না? বিকজ আমরা তো জানি যে সি বাই এ। আচ্ছা, এটা গুণ কি হিসাব কত করলে এটা হবে, সো এ বাই বি সমান -1, তার মানে কি এ সমান -বি, তাই তো? তাহলে এ প্লাস বি সমান কত, 0। এই যে এ প্লাস বি সমান 0, এই বিষয়। এটা কি আমার অনেক বড় বিষয় ছিল না? মোটেই না, খুবই সহজ একটা বিষয় ছিল। ওকে, নেক্সট, নেক্সট কোশ্চেন করছে, দেখো বহুপদী সমীকরণ থেকে আর একটা প্রশ্ন করছে, যে এই যে ত্রিঘাত বিশিষ্ট একটা বহুপদী, তার মানে মূল কটা, 3টা, তার মানে একটা মূল 1 আর একটা মূল i, তাহলে পরবর্তী মূল কত হবে? আমরা কি জানি যে গুণফল মূল দ্বয়ের গুণফল কত হয়, -b/a, এটা তো জানি আমরা, তাই তো? সো যদি তাই জেনে থাকি তাহলে একটা মূল কত 1, আর একটা মূল কত i, আমি আর একটা মূল ধরে নিয়েছি গামা, কোন কত হবে b কত -1, a কত 1, দ্যাট মিনস +1 হবে, তাই তো? তাহলে +1 কাটা, সো গামা সমান কত হবে, -i, -i। এখন এটা আসলে অপশন হবে -i, ঠিক আছে, -1 না, -i। ওকে, বুঝতে পারছো, -i। আচ্ছা, এখানে অপশন আরেকটু বুদ্ধিমান করতে পারতো, -i না দিয়ে এরা i কিউবও দিয়ে দিতে পারতো, তাও কিন্তু হয়, বিকজ i কিউব সমান -1 আমরা জানি, মানে i কিউব সমান -i, এটা কিন্তু আমরা জানি। তো বুঝতে পারছো? দেখো বহুপদী থেকে এই প্রশ্নটা করছে, এই প্রশ্নটা সলভ করতে সর্বোচ্চ কতটুকু সময় লাগবে, 10 সেকেন্ড। তার মানে কিছু প্রশ্ন থাকবে তোমাদের যেই প্রশ্নগুলো একটু বেশি সময় লাগবে, বাট বেশিরভাগ কোয়েশ্চেনই তুমি কম সময়ে সলভ করতে পারবা। ওকে, দ্বিপদী বৃষ্টি থেকে একটা প্রশ্ন করছে যে x⁷ এর সহগ কত। এই প্রশ্নটা একটু করবো আমরা সলভ, একটা পেজটা নিয়ে নেই, 2x বাই, ওকে, প্রশ্নটা এরকম, 2x - 1/4x⁴ মেবি,
11। ওকে, এর x টু দি পাওয়ার 7 এর সহগ, তাই তো? আমরা সেই নিয়মটা জানি। সেটা কোনটা? ধরে নিচ্ছি যে r প্লাস 1 তম পদে সবকিছু বিদ্যমান। r প্লাস 1 তম পদে যদি সবকিছু বিদ্যমান থাকে তাহলে লেখো 11cr ইনটু 2x টু দি পাওয়ার 11 মাইনাস r ইনটু মাইনাস 4x টু দি পাওয়ার r, তাই তো? শুধু তাই হয়, 11cr ইনটু 2x, 2 কে আলাদা করে দেই আমরা, 2 11 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার 11 মাইনাস r, 1/4 কে আমরা আলাদা করে দিই, কোনো সমস্যা নাই, ইনটু x টু দি পাওয়ার মাইনাস r। ঠিক আছে? তো যদি এইখান থেকে আমরা আসলে জিস্ট কিছু বিষয়কে ফাইন্ড আউট করতে চাই, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 11 মাইনাস 2r হয়, x টু দি পাওয়ার 11 মাইনাস 2r, আর বাদ বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো তো হচ্ছে আলটিমেটলি এরকম হবে। বাদ বাকি জিনিসগুলো কি হবে চিন্তা করো তো একটু। বাদ বাকি জিনিসগুলো এরকম হবে 11cr ইনটু 2 টু দি পাওয়ার 11 মাইনাস r 4, দ্যাট মিন্স কত হবে? মাইনাস, যেহেতু, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 11 মাইনাস r মাইনাস 2r, আর এখানে মাইনাস তুমি দিতে মানে মাইনাস 1 টু দি পাওয়ার r। এই ছিল পুরো বিষয়। ঠিক আছে? দেখো, আমার ইন্টারেস্টের বিষয় যেটা, আমি সেটা একটু গুরুত্ব সহকারে করব, সেটা হচ্ছে এইটা, যে x টু দি পাওয়ার 11 মাইনাস r, x টু দি পাওয়ার 11 মাইনাস 2r, এটা সমান x টু দি পাওয়ার 7। সুতরাং কি 11 মাইনাস 2r সমান 7। 11 minus 7 is equals to 2r, that means r is equals to 2, r is equals to 2। সো যদি r 2 হয়, এই যে পুরো সমীকরণটা আছে, এই সমীকরণ জাস্ট তুমি বসাই দিবা, জাস্ট খালি বসাই দিবা, r এর মান 2, সুতরাং এর মান কত হবে? অবশ্যই প্লাস, পজিটিভ হয়ে যাবে, বিকজ মাইনাস 1 এর পাওয়ার 2 যদি হয় তাহলে জোর পজিটিভ, বাদ, তাহলে কি 11c2 ইনটু 2 টু দি পাওয়ার 11 মাইনাস 3r, দ্যাট মিন্স 11 মাইনাস 6, এটাই তো 11 মাইনাস 6, এটাই তো রাশি। ওকে, এখন যদি এটা রাশি হয় তুমি জাস্ট এটা সলভ করবা, কি 11c2 2 টু দি পাওয়ার 5, 11c2 2 টু দি পাওয়ার 5, পেজ নেই না কেন? 11c2 ইনটু 2 টু দি পাওয়ার 5, তাই তো? 11c2 সমান কত লেখা যায়? 11 ইনটু 10 ডিভাইড বাই 1 ইনটু 2 ইনটু কত? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32, এটাই তো হয়। তাহলে এটা তো তুমি কেটে দাও, 5 হয়, 5 5 11 95 ইনটু 32, এটা হিসাব পত্র করলে যা হয় তাই। দেখো, এই ছিল হচ্ছে আমাদের পুরা দ্বিপদী বিস্তৃতির রাশিমালাটা। একটু দেখো যে আসলে ঠিকঠাক আছে কি না, তোমাদের কাছে কি মনে হয়? -2r ঠিকই দিছি, ওকে, 11 2r মাইনাস 3r মাইনাস 3, দ্যাট মিন্স আর হলো 2, আর তো 2। ওকে, সো যদি r2 হয় তাহলে r2 যদি হয় তাহলে এখানে হচ্ছে 3 দ্বিগুণে 6, দ্যাট মিন্স 5। ওকে, সমস্যা নেই। 11c2 মানে কি 11 ইনটু 10 ডিভাইড বাই 1 ইনটু 2, এটাই তো? আচ্ছা, সো 2 2 কাটা 10 লিখতেছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হিসাব। এখন আমাদের প্রশ্নের উত্তরে কি দেয়া আছে? প্রশ্নের উত্তরে আলটিমেটলি ওরকম প্রপার কিছু দেয়াই নাই, ঠিক আছে? সো ভ্যালিড টাইপের কিছু কোশ্চেন, মানে ভ্যালিড টাইপের কোনো কিছু দেওয়া নেই, হয়তো কোথাও একটা কোশ্চেনে মিস্টেক্স আছে অথবা অপশনে মিস্টেক্স আছে, বুঝতে পারছো? এই ছিল বেসিক বিষয়, আমি যেটা দেখাই দিয়েছি এটা হচ্ছে বেসিক। ওকে, ক্লিয়ার? নেক্সট নেক্সট একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে কোণিক থেকে। দেখো বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কিচ্ছু না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি? মডুলাস অফ 4। কোন একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4, এই পরাবৃত্তটা এরকম টাইপের কিছু, তাহলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? মডুলাস অফ 4, তার মানে কত আছে? -10 এর মডুলাস, দ্যাট মিন্স 10। বুঝতে পারছো? তো এটার জন্য আমাদের আহামরি কোনো কিছু সলভ করা লাগে না। ওকে, দেখো এটা কত সহজে সলভ করে ফেললাম। পরবর্তীতে প্রশ্ন করছে কোণিক, যে এটা আলটিমেটলি কোণ জ্যামিতিক আকারটা নির্দেশ করে, তাহলে কি আছে? z মাইনাস i ইজ ইকুয়াল টু 2। আচ্ছা দেখো, আমাদের কি আছে? z মাইনাস i, তাই তো? এটার মডুলাস বের করতে হবে। তো z সমান কত আমরা জানি যে x প্লাস i মাইনাস i, তাই তো? তাহলে x প্লাস i ইন্টু 1, এটাই তো বিষয়। তো যদি এটা হয়, এর মডুলাস কত হবে? এর মডুলাস কত হবে চিন্তা করতে, মডুলাস কত হবে? রুট ওভার কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। শর্ত মতো এই মডুলাস সমান কত দেওয়া আছে? শর্ত মতো মডুলাস সমান 2, সো বসাই দাও 2 ইজ ইকুয়ালস টু 2, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। এটা আলটিমেটলি কি নির্দেশ করে তোমরা নিজেরাই জানো।
এটা একটা বৃত্ত নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে 0 1 এবং ব্যাসার্ধ হচ্ছে 2। এটা একটা বৃত্ত নির্দেশ করে যার কেন্দ্র 0 1 ব্যাসার্ধ 2। এটা নির্ণয় করতে বলা নেই, প্রশ্নে বলতেই পারতো যে এর কেন্দ্র কত ব্যাসার্ধ কত, তো আমরা সেটা বলে নেই, জাস্ট বলছে এটা কি হবে, তাহলে এটা বৃত্ত নিঃসন্দেহে। বুঝতে পারছো? ওকে, নেক্সট নেক্সট কি প্রশ্ন আছে দেখো। নেক্সট একটা প্রশ্ন আছে, এটা আবার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং আমার পছন্দের একটা ম্যাথ। ঠিক আছে, সেটা কি? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান দেওয়া আছে 2π/3, কজ ইনভার্স এক্স মাইনাস হতো π/3। আমরা লিখে নেই কি কি দেওয়া আছে। দেখো লিখে নিব কি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান 2π/3 এবং কজ ইনভার্স কত দেওয়া আছে, এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই সমান π/3। ওহো, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y মাইনাস এটা দেয়া আছে, হ্যাঁ cos ইনভার্স x মাইনাস y ইজ ইকুয়ালস টু π/3। জাস্ট এই দুইটা জিনিস দেয়া আছে। ওকে, তো দুইটা জিনিস দেওয়া থাকে, প্রশ্ন বের করতে বলছে যে x² + y² মান কত, তাই তো? আচ্ছা আমরা একটা জিনিস দেখি, যদি তাই দেয়া থাকে তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমরা একটা সূত্র জানি না, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়ালস টু π/2। এই জিনিসটা জানি কিনা? যদি তাই জেনে থাকে, cos ইনভার্স x কিন্তু sin ইনভার্স x এবং cos ইনভার্স x যদি তাই হয়, সুতরাং আমরা sin ইনভার্স x সমান কত লিখতে পারি, π/2 মাইনাস cos ইনভার্স x। এই জিনিসটা লেখা যায় কিনা দেখো, ইম্পর্টেন্ট বিষয়, লেখা যায় কিনা? যদি লেখা যায় তাহলে আমার ম্যাথ শেষ, যদি লেখা যায় ম্যাথ শেষ। sin ইনভার্স x এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো, π/2 মাইনাস cos ইনভার্স x, আর sin ইনভার্স y এর পরিবর্তে কি লিখতে পারি, π/2 মাইনাস cos ইনভার্স y সমান 2π/3। যদি তাই হয় চিন্তা করো তো, যদি তাই হয়ে থাকে, আচ্ছা প্রশ্নে মনে হয় কোথাও একটা মিস্টেক্স হয়েছে, এখানে +1 না হয় -1 হওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি কত দূর গড়ায়, আমরা দেখি একটু। আচ্ছা রাশি এটা তো, তাহলে π/2 মানে কি, π/2 180। শুধু তুমি এক কাজ করো, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইজ ইকুয়ালস টু 2π/3 মাইনাস পাই। হিসাবপত্র করলে কত হয়, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান হবে π/3। বুঝতে পারছো? 2π/3 তাহলে হবে হচ্ছে π/3। তাহলে চিন্তা করো π/3, এই যে একটা মান পাইলাম আমরা, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়ালস টু π/3। এই যে আরেকটা সমীকরণ আছে না, এটা তুমি চিন্তা করো তো, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান তুমি পেয়েছো হচ্ছে π/3, আর এখানে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান π/3। এটা তো আসলে সম্ভব না, সম্ভব তো হওয়ার সুযোগ নাই, বিকজ এখানেও প্লাস আবার এখানে মাইনাস, অথচ মান তাদের সেম, তাই না? সো মান তো সেম, এটা হইতে পারবে না, তাই তো? আচ্ছা তাহলে যদি মান সেম হয় তাহলে কোথাও একটা ঝামেলা আছে, কোথায় ঝামেলা, হয়তো কোশ্চেনে ঝামেলা, এখানে হয়তো মাইনাস টাইনাস থাকতে পারে। ঠিক আছে, সো যদি মাইনাস থাকে তখন হিসাবপত্র করে নিও, তোমার যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হিসাব একটু করে নিও। বুঝতে পারছো? বাট নিয়মটা আমি বলে দিচ্ছি, নিয়মটা কি, এই যে এইখান থেকে একটা সমীকরণ পাইলা না তুমি, আবার এইখান থেকে আরেকটা সমীকরণ পাবা, সেই সমীকরণটা তুমি হচ্ছে, এই সমীকরণ যে আছে সেই সমীকরণ তুমি হিসাবপত্র করবা। হিসাবপত্র করলে এক্স এর মান বের বের হবে, যেমন এটা 2 নম্বর সমীকরণ আর এটা 1 নম্বর সমীকরণ, তো cos cos কাটা যাবে, যদি এখান থেকে করতে যাই তাহলে cos cos কাটা যাবে, 2 cos ইনভার্স x ইজ ইকুয়ালস টু কত হবে, π/3 দ্যাট মিন্স 2π/3। সো এটা কাটা, সো cos ইনভার্স x সমান কত হবে, ও আচ্ছা হইতে পারে, সরি সরি সরি, না প্রশ্ন ভুল নাই ভুল নাই ভুল নাই, আহা ভুল নাই। 1 আর 2 যদি সলভ করে তাহলে কত হয়, 2 cos ইনভার্স x, আমি ভুল বলছি, 2 cos ইনভার্স x সমান হবে 2π/3, দ্যাট মিন্স 2 কাটা, তাহলে কত, cos ইনভার্স x সমান কত, π/3। সো π/3 মানে কি, π/3 মানে কি, চিন্তা করো, যদি তুমি π/3 হিসাব করতে যাও তাহলে x এর মানটা কত হবে, x এর মানটা হবে হচ্ছে cos π/3। সো cos π/3 এর মান কত, cos π/3 এর মান হচ্ছে হাফ, cos π/3 এর মান হচ্ছে হাফ। আর এখানে y এর মানটা তুমি কত পাবা, y এর যে মান, y এর মান যদি হিসাবপত্র করো, আচ্ছা এটা তুমি পাইলা কার মান, x এর মান, x এর মান পাইলা হাফ, এটা মনে রাখবা, x এর মান পাইলা হাফ। আচ্ছা আরেকটা যদি পেজ আমি অ্যাড করি, তাহলে আমার সমীকরণ দুটো ছিল কি, আমি একটু আবার লিখি,
সেটা হচ্ছে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y সমান π/3 আর cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান π/3 এটাই। তো এখান থেকে x এর মান তুমি পাইছিলা হাফ। এবার y এর মান কেমনে বের করবা? y এর মান বের করার জন্য তুমি এক কাজ করো না, এটা থেকে এটা মাইনাস করে দাও, এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে হবে কত? এটা থেকে যদি মাইনাস করো তাহলে কত হবে? আলটিমেটলি cos ইনভার্স y সমান 0। সুতরাং y সমান কত? cos 0। সো cos 0 এর মান কত? π/2। কারণ তুমি y এর মান পাইছো π/2 এবং x এর মান পাইছো হাফ, তাই তো? না না, চিন্তা করো, cos ইনভার্স y সমান 0, তার মানে কি cos 0, cos 0 এর মান কত? 1, তাই তো বলি cos 0 এর মান 1, তার মানে x সমান পাইছো কত? হাফ, এবং y সমান পাইছো হচ্ছে 1। তাহলে এবার চিন্তা করতো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হবে? 4 প্লাস 1, দ্যাট মিন্স কত? 5/4। তো 5/4 কিন্তু ইকুইভ্যালেন্ট টু 1 এর মতোই, বুঝতে পারছো? 5/4 কিন্তু ইকুইভ্যালেন্ট টু 1 এর মতো। এই যে চিন্তা করো, অপশনে কিন্তু 1 আছে, বুঝতে পারছো? আচ্ছা সরি, আমি প্রথমেই আসলে কোয়েশ্চেনটা খুব ভালো মতো ডিপলি খেয়াল না করে তোমাদেরকে বলে দিছিলাম যে প্রশ্ন ভুল আছে। সো আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তোমার পরবর্তীতে তোমাদেরকে আমি সমাধানটা দিয়ে দিলাম। দেখো এইভাবে তোমরা জাস্ট কাজটা করবা। মানে এটা ত্রিকোণমিতির একদমই খুবই বেসিক একটা পার্ট, আমরা কিন্তু বেসিক থেকেই করে গেছি। ঠিক আছে, যে তুমি জাস্ট দুইটার থেকে সমীকরণ বের করবে এটার সাহায্যে, এবং লাস্টে এক্স এর মান। তাহলে এখানে এক্স এর মান তুমি পাইছো কত? হাফ পাইছো, এবং এখানে এক্স ওয়াই এর মান পেয়ে গেছো হচ্ছে 1। তো ওয়াই এর মান যদি তুমি 1 পাও, তাহলে আমার সমীকরণটা বের করতে বলছে কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান, তাই তো? দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান কত? সো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যদি মান বের করতে বলে, আমরা এই যে এটা প্রয়োগ করে দিলাম, কত হবে? 5/4। তো 5/4 তুমি ইকুইভ্যালেন্ট টু 1 লিখতে পারো। 5/4 1 এর কাছাকাছি একটা জিনিস, বিকজ 5/4 1.25 হয়, হয়তো 1.25, তাই না? সো 1.25 তো কাছাকাছি অপশনের মধ্যে নাই, 1.25 কিন্তু কাছাকাছি অপশনে নাই। সো এখানে তুমি 1 বসাইতে পারো। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে কাছাকাছি অপশনে যদি থাকে তখন সেটাকে আমরা দাগাইতে পারি, তাই না? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এই তোমাদের শেষ হয়ে গেল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসা 2025-26 সেশনের উচ্চতর গণিতাংশের সমাধান। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা পড়াশোনা করতে থাকো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।